হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বেসিক্যালি আজকে এমন একটা ক্লাস আমি নেব যেটা কিন্তু তোমার অনেক কিছু হতে চলেছে। আমি জানি যে তোমরা পেডিগ্রি অ্যানালাইসিস কি করে করতে হয় জেনেটিক্সের, সেটা বেশিরভাগ বাচ্চাই বুঝতে পারো না। এবং এটা এমন একটা জিনিস যেটা তোমার বোর্ডের জন্য ঠিক যতটা ইম্পর্টেন্ট, তোমার নিটের জন্য ততটাই ইম্পর্টেন্ট। তুমি যাই পরীক্ষা দাও না, জেন পাস দাও, এএনএম জিএনএম দাও, সিইউইটি দাও, তুমি যাই দাও, পেডিগ্রি অ্যানালাইসিস সব জায়গায় রয়েছে। এটা না জানলে তুমি জেনেটিক্সের কিছুই শিখলে না, এবং এটা না জানলে তুমি পরীক্ষায় প্রচুর বড় লুজারও হতে পারো। অথচ এটা কিন্তু কঠিন বলে আমরা ধরি। এটা কঠিন আমি একদমই বলবো না, তবে এটার বেশ কিছু ট্রিক্স রয়েছে। সেই ট্রিক্স যদি তুমি একজন টিচারের কাছ থেকে না শেখো, কোনো দিন সেটা তোমার নিজের পক্ষে ধরা সম্ভব নয়। তাই যারা সিরিয়াসলি পড়াশোনাটা করছো, সিরিয়াস ভাবে শুনতে এসেছো এই ভিডিওটা, তাদের প্রত্যেককে আমি বলবো একটা খাতা এবং একটা পেন নিয়ে প্রথমেই বসো। দরকার হয় ভিডিওটা পজ দাও, একটা খাতা পেন নিয়ে বসো, কারণ খাতা পেন ছাড়া জেনেটিক্স শেখা যায় না। আর সেকেন্ড হচ্ছে, সময় নেই ম্যাম বলে ভিডিওটা 2x 3x, মানে 3x তো হয় না, 2x এ শোনা বা স্কিপ করে করে শোনা, তাতে কিন্তু জেনেটিক্স শেখা যায় না। তাই তুমি যদি মনে করো এই টাইমটা এখন তোমার কাছে খুব বেশি ওয়েস্টেজ, তাহলে শুনোই না। কিন্তু একবার যদি এই টাইমটা দিয়ে এই ভিডিওটা তুমি দেখো, তোমার জীবনে আর কোনোদিন পেডিগ্রি অ্যানালাইসিস নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, এবং তুমি এমন ভাবে এটা শিখবে যে তোমার মনে হবে তুমি জেনেটিক্স শিখেই গেছো। এইভাবে আমি আজকে তোমাদের শেখাবো, এবং বেশ কিছু ট্রিক্স বলে দেবো কিভাবে এগুলো সলভ করতে হয়। তোমার জাস্ট শিখে গেলে কোনো ব্যাপারই হবে না এগুলো। এই ভিডিও যদিও আমার পেইড ব্যাচ স্পেশাল ভিডিও, কারণ এই ধরনের ভিডিও আমি আমার পেইড ব্যাচেই স্পেশালি করানো পছন্দ করি, কিন্তু এটা এতটাই ইম্পর্টেন্ট যে কারণে এটা আমি ফ্রিতে রেখেছি ইউটিউবে সবার জন্য, ঠিক আছে? আদারওয়াইজ এরকম ভিডিও আমি আমার পেইড ব্যাচেই করি। তো তোমাদের যারা ইউটিউব থেকে তোমরা দেখছো তাদের জন্য এটা ফ্রি হয়ে গেল, এটা যাতে সবাই উপকার পায় সেই কথা ভেবে আমার এই ভিডিও। তুমি যদি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, ভিডিও দেখে তোমার মনে হয় যে তোমার পড়াশুনোগুলো ঠিক লাগছে, ভালো করে বুঝতে পারছো, তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। সেটা আমি ভিডিওর শেষে তোমাকে ডিটেলস দিয়ে দেবো। একটাই কথা বলবো, সায়েন্সটা ভালো করে শেখো, মুখস্থ করো না। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিসে। ভালো করে প্রত্যেকটা পয়েন্ট শুনবে। ওকে, প্রথম হচ্ছে এই পেডিগ্রি অ্যানালাইসিস কথাটা কাকে বলে, পেডিগ্রি অ্যানালাইসিস কথাটা বলতে কি বোঝায়, ঠিক আছে? তো আমরা খুব সহজভাবে বলতে গেলে বলি যে ধরো একটা ফ্যামিলির কথা বলি। ফ্যামিলিতে রয়েছে এখন বাবা আর মা, ঠিক আছে? তো বাবা মার 4 সন্তান, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বরের বাচ্চা, তার নাম পচা। 2 নম্বরটির নাম ঘচা। 3 নম্বরটির নাম ফচা। আর 4 নম্বরটির নাম মোচা। হতেই পারে না, ডাক নাম তো। আচ্ছা, এবার পচা আবার ইন ফিউচার পেঁচিকে বিয়ে করলো। তো পচা পেঁচির আবার 2টি সন্তান হলো, তারা হলো ঘুটু আর পুটু। ভালো কথা। এইভাবেই একের পর এক ঘচা আবার কাউকে বিয়ে করবে, ফচা কাউকে বিয়ে করবে, মোচা কাউকে বিয়ে করবে, এবং তাদের বংশবৃদ্ধি হতে থাকবে। এই অবধি সবাই বুঝতে পেরেছে? ওকে, তো এই যে অরিজিনাল বাবা, অরিজিনাল বাবা কি হয় যাই হোক, মানে এই যে প্রথম এই ফ্যামিলির যাকে আমরা শিখণ্ডী ভাবছি বাবা, এই যে বাবা, এই বাবার ধরো একটা জেনেটিক রোগ রয়েছে। জেনেটিক রোগ রয়েছে মানে কি? যেই রোগটা জিনগত কোনো সমস্যার কারণে হয়, মানে হাঁচি কাশি পেট খারাপের কথা বলছি না, এমন রোগ যেটা জিনগত কোনো সমস্যার কারণে হয়। বা সবসময় শুধু রোগই কেন, ধরো এর কোনো একটা বৈশিষ্ট্য রয়েছে, স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, যেটার জন্য জিন দায়ী, কোনো না কোনো জিন দায়ী। সেটা হয়তো আমি লিখলাম এক্স, সেই জিনিসটা
ঠিক আছে, ওকে। তো এই যে রোগটা, যেটার নাম দিলাম আমি এক্স, এবিসিডি, যে কোনো রোগ হতে পারে, সেটা এই পচা ঘচা ফচা মোচার মধ্যে আদৌ কি রোগটা আসবে? যদি এই রোগটা এদের মধ্যে আসে, কতটা চান্স আছে এদের মধ্যে এই রোগটা আসার? যদি ধরো পচার মধ্যেও এই রোগটা আসলো সাপোজ, তাহলে পচা যে পেঁচিকে বিয়ে করেছে, তারপরে যে ওদের দুটি সন্তান হয়েছে ঘুটু আর পুটু, তাদের মধ্যেও কি ওই এক্স নামক রোগটা যেতে পারে? তাদের মধ্যেও যদি এই এক্স নামক রোগটা যেতে পারে, তার কতটা চান্স আছে যাওয়ার? এই বিষয়টাকে নিয়ে গবেষণা করা, তাকেই আমরা বলি পেডিগ্রি অ্যানালাইসিস বা পেডিগ্রি বিশ্লেষণ। তুমি শুনবে অনেক সময় একটা পোস্ট হয়, তাকে বলে জেনেটিক কাউন্সিলর। তো ধরো একটা ফ্যামিলিতে কারোর হিমোফিলিয়া রয়েছে, এবার একটু আমরা জেনেটিক্সে চলে যাই। হিমোফিলিয়া রয়েছে, সিকল সেল অ্যানিমিয়া রয়েছে, এগুলো বিভিন্ন রোগ, তুমি জানো, জেনেটিক রোগ। তো ধরো একটা ফ্যামিলিতে কারোর জেনেটিক রোগ রয়েছে সিকল সেল অ্যানিমিয়া, মায়ের বাবার মধ্যে একজনের সিকল সেল অ্যানিমিয়া রয়েছে, আরেকজন নেই, বা দুজনেরই রয়েছে। তারা মনে করেছে আমাদের এবার একটা বেবি চাই। তারা তখন হসপিটালে জেনেটিক কাউন্সিলরের কাছে যাবে, গিয়ে বলবে যে ডাক্তারবাবু, আমাদের এরকম সিকল সেল অ্যানিমিয়া রয়েছে, আমরা যদি বেবি নিই, আমার যে প্রথম বেবিটা, তারও কি সিকল সেল অ্যানিমিয়া হতে পারে? যদি পারে, কতটা চান্স তার হওয়ার? 100% তার হবেই? তাহলে তো বেবি নেওয়াই যাবে না। নাকি 25% চান্স, নাকি 50% চান্স? সেটা ডাক্তারবাবু তখন ফ্যামিলি হিস্ট্রি দেখে ক্যালকুলেট করেন। এই ফ্যামিলি হিস্ট্রি দেখে ক্যালকুলেট করা এই প্রসেসটাকে পেডিগ্রি অ্যানালাইসিস বা পেডিগ্রি বিশ্লেষণ বলা হচ্ছে। বোঝা গেল? এই অবধি কারোর কোনো ডাউট আছে কি? ওকে, এবার আমরা দেখব যে এখানে কি লেখা রয়েছে। এই যে দুটো লাইন আমি লিখে এনেছি, এটা এনসিইআরটির লাইন, এনসিইআরটি বইয়ে এটা লেখা রয়েছে, সেখান থেকে এখানে আমি তুলে এনেছি। এটা আমি এর পিডিএফ আমি আমার পেড ব্যাচে দিয়ে দেবো। অ্যানালাইসিস অফ ট্রেটস ইন a several of generations of family is called pedigree analysis. একটি পরিবারের কয়েক প্রজন্মে প্রলক্ষণ সমূহের বিশ্লেষণকে পেডিগ্রি বিশ্লেষণ বলে। তাহলে কয়েক প্রজন্ম বা জেনারেশন হলো, তো এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তাহলে এখানে প্রথম জেনারেশন বা ফার্স্ট জেনারেশন কারা? এই বাবা মা। তারপরে এটা হলো সেকেন্ড জেনারেশন, যেখানে পচা ঘচা মোচা ফচার জন্ম। তারপর থার্ড জেনারেশন হচ্ছে এটা, যেখানে ঘুটুপুটুর জন্ম। তাহলে এই বিভিন্ন জেনারেশন বা বিভিন্ন প্রজন্ম ধরে এই যে আমরা একটা ট্রেড বা একটা প্রলক্ষণ তার আলোচনা করছি, সেটাই হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস। পেডিগ্রি বিশ্লেষণে কোনো পরিবারের বংশলতিকাতে কয়েক প্রজন্মের নির্দিষ্ট প্রলক্ষণের বংশানুসরণ উপস্থাপিত হয় বা পারিবারিক ইতিহাস। ইন দ্য পেডিগ্রি অ্যানালাইসিস, the inheritance of a particular trait is represented in the family tree over generations. এই যে জিনিসটা আঁকলাম, এগুলোকে ফ্যামিলি ট্রি বলা যায়, ফ্যামিলি ট্রি। ঠিক আছে, ফ্যামিলি ট্রিও এগুলোকে আমরা বলতে পারি। একটা ট্রি এর মতন পরপর পরপর, তাই এটাকে ফ্যামিলি ট্রি বলা হচ্ছে, ছক। এটা একটা পারিবারিক ইতিহাস, যেখানে একটা পার্টিকুলার ট্রেট বা একটা বিশেষ লক্ষণ নিয়ে আমরা কথা বলছি। তাহলে এটার মানে এখান থেকে বোঝা গেল। কিছু সিম্বল আমাদের শিখতে হবে। যখন জেনেটিক কাউন্সিলররা এইভাবে আলোচনা করেন বা এইভাবে ছক বানিয়ে তোমার পেডিগ্রি অ্যানালাইজ করেন, ওনারা আমার মতন এরকম বাবা মা পচা ঘচা লেখেন। ওনারা কিছু সিম্বল ইউজ করেন। সেই সিম্বলগুলোর মানে কি? প্রথমত হচ্ছে, এরকম যদি স্কোয়ার থাকে, স্কোয়ার এবং যার ভেতরে কোনো রং নেই, সাদা, অ্যাকচুয়ালি এটা সাদাই দেওয়া হয়, এটা অ্যাশ দিয়েছে, তো সাদা বা অ্যাশ কোনো রং বিহীন এরকম স্কোয়ার যদি দেয়, তার মানে আমরা মেল সদস্যকে বোঝাচ্ছি, ফ্যামিলির পুরুষ সদস্যকে আমরা বোঝাচ্ছি। তো বেসিক্যালি তুমি এই বাবার পাশে এরকম একটা স্কোয়ার দিতে পারো। ঠিক আছে, যদি এরকম গোল বোঝাই, তার মানে হচ্ছে ফিমেলকে বোঝাচ্ছি।
গোল এবং অবশ্যই কোনো কালার নেই, ভেতরটা সাদা, এখানে অ্যাশ দিয়েছে। যদি এরকম বরফির মতন স্ট্রাকচার বোঝানো হয় তার মানে হচ্ছে সেক্স আনস্পেসিফাইড, মানে যার লিঙ্গ আমরা জানি না, অজানা লিঙ্গ। এই দেখো বাংলা বই কিন্তু সুন্দর করে এটা বাদ দিয়ে দিয়েছে, বাংলা এনসিইআরটি-তে এটা লেখা নেই, ঠিক আছে? তোমরা যারা ইউটিউব থেকে দেখছো এটা লিখে নিতে পারো, এটা হচ্ছে অজানা লিঙ্গ, মানে তুমি জানো না এ ছেলে না মেয়ে, তোমার সেটা স্পষ্ট নয়। এখানে যদি এই মেল ফিমেল আর সেক্স আনস্পেসিফাইড এর মধ্যে এদের রোগ থাকে, কোনো রোগ ব্যাধি থাকে, সেটাকে আমরা এরকম ভরাট করে দিই লাল দিয়ে, তাকে আমরা বলি অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস বা আক্রান্ত ব্যক্তিবর্গ। যেমন এইখানে বাবার সমস্যা রয়েছে, বাবার রোগটা রয়েছে, এক্স রোগটা বাবার রয়েছে, তাহলে বাবাকে আমরা এরকম ভরে দিতে পারি লাল দিয়ে, ঠিক আছে? ওকে। যদি একটা ছেলে আর একটা মেয়ের মাঝখানে এরকম একটা লাইন দেওয়া হয়, ঠিক যেরকম দেখতে পাচ্ছ, এটা মানে মেটিং বা যৌন মিলন বোঝানো হচ্ছে, মেটিং বা যৌন মিলন বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি এখানে এই বাবা মায়ের বিয়ে দিই, অফকোর্স বিয়ে হয়েছিল বলেই বাচ্চা হয়েছে, তার জন্যই তারা বাবা মা হয়েছে, তো তুমি এখানে একটা এরকম লাইন দিতে পারো, ঠিক আছে? ওকে। যদি এরকম লাইন একটার বদলে দুটো থাকে মাঝখানে, একটা লাইনের বদলে যদি দুটো থাকে, তার মানে হচ্ছে রিলেটিভদের মধ্যে মেটিং হচ্ছে, আত্মীয়দের মধ্যে যৌন সংযোগ। অনেকের আছে, তুমি শুনবে যে নিজের মামার সাথে বিয়ে হচ্ছে বা নিজের কাজিন ব্রাদারের সাথে বিয়ে হচ্ছে, এরকম আমাদের দেশে বিভিন্ন ঘটনা আমরা শুনি। তো সেই ক্ষেত্রে তুমি এরকম মাঝখানে দুটো লাইন দিতে পারো। এই যে ছবিটা, এটার মানে কি? এটার মানে এ হলো বাবা, এ হলো মা, মা বাবা দুজনের বিয়ে হয়েছে, মাঝখানে একটা লাইন, তারপরে একটা লম্বা লাইন দিয়ে তাদের এখানে দুটো বাচ্চা, এবং একটা হচ্ছে গোল মানে মেয়ে বাচ্চা, আর একটা হচ্ছে চৌকো মানে ছেলে বাচ্চা। তো বাবা মা সুখী ফ্যামিলি, হাম দো হামারে দো, বাবা মা দুই, তাদের দুটো বাচ্চা, সেটা আমরা এইভাবে বোঝাতে পারি। ভালো। তারপরে কি, এখানে তুমি দেখো এরকম যদি তোমাকে দেয়, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, ভালো কথা, এদের একটাই বাচ্চা হয়েছে যেটা স্কোয়ার, তার মানে কি ছেলে বাচ্চা, এবং এই বাচ্চাটাতে রেড করে দিয়েছে, তার মানে বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটার ডিসঅর্ডার রয়েছে, ভালো কথা। আর বরফির মধ্যে 5 লিখেছে, মানে কি 5 আনএফেক্টেড অফস্প্রিং, 5টি অনাক্রান্ত অপত্য, মানে হচ্ছে 5টা আলাদা আলাদা করে বাচ্চার, মানে স্কোয়ার গোল গোল স্কোয়ার, এরকম 5টা না দিয়ে একটা বরফির মধ্যেই 5 লিখেছে, তার মানে হচ্ছে 5টা বাচ্চা, 5টা বাচ্চা। এবার সেটা আনএফেক্টেড কেন? কারণ রেড দিয়ে ভর্তি করা নেই, তাহলে 5টা বাচ্চা। এবং এরা আনএফেক্টেড কারণ ভর্তি করা নেই রেড দিয়ে। আর এটা হচ্ছে তোমার আনস্পেসিফাইড সেক্স, কেন? তার কারণ হচ্ছে তুমি এখানে বুঝতে পারছো না, 5 জনই তো কি আর ছেলে বা 5 জনই তো মেয়ে হবে না, 5 জনের মধ্যে কিছু ছেলে আছে কিছু মেয়ে আছে, তাই জন্য আমরা জাস্ট আনস্পেসিফাইড রাখলাম ব্যাপারটাকে, লিঙ্গটাকে ক্লিয়ার করলাম না। আচ্ছা, এই যে রেড দিয়ে দেখছো, এই রেড দিয়ে না দিয়ে ভেতরটা ব্ল্যাকও করতে পারে, যদি অসুস্থ বাচ্চা বোঝাতে হয় তাহলে লালের বদলে কালোও দেওয়া যায়, ঠিক আছে? এবার যদি তোমাকে এরকম গোল লিখে এরকম 5 লেখে, তার মানে হচ্ছে 5টা মেয়ে বাচ্চা। আবার তোমাকে যদি এরকম ভরে এরকম 3 লেখে, তার মানে হচ্ছে 3টে মেয়ে বাচ্চা। আবার যদি তোমার স্কোয়ার দেয়, স্কোয়ার দিয়ে 6 লিখলো, তার মানে 6টা ছেলে বাচ্চা, এইভাবে বোঝানো যেতে পারে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো মোটামুটি, এগুলো তুমি শিখলে। ওকে, এইবার যেখানে আমাদের সমস্যা শুরু হয় সেটা হচ্ছে এই পেডিগ্রির প্রকারভেদ বা টাইপস অফ পেডিগ্রি। তো পেডিগ্রি বেসিক্যালি বেশ কয়েক রকমের হয়, মূলত 5 রকমের। অটোজোমাল ডমিনেন্ট, যার বাংলা অটোজোমাল প্রকট, অটোজোমাল রিসেসিভ, যার বাংলা অটোজোমাল প্রচ্ছন্ন, এক্স লিঙ্ক ডমিনেন্ট, যার বাংলা এক্স লিঙ্ক প্রকট, এক্স লিঙ্ক রিসেসিভ, যার বাংলা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন, আর ওয়াই লিঙ্ক। তো বেসিক্যালি এই অটোজোম আর সেক্স ক্রোমোজোম কিন্তু তুমি নিশ্চয়ই জানো, ক্লাস 12-এ যখন তুমি পড়ো, তুমি নিশ্চয়ই অটোজোম আর সেক্স ক্রোমোজোম তুমি নিশ্চয়ই জানো। আমাদের প্রতিটা সেলে কটা ক্রোমোজোম থাকে? 46টা। 46 এর মধ্যে
44টা ক্রোমোজোমকে আমরা বলি অটোজোম। আর বাকি যে দুটো ক্রোমোজোম পড়ে রইল তাদেরকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। সেটা যদি মেয়ে হয় তাহলে দুটো এক্স এক্স হয়, আর যদি ছেলে হয় তাহলে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম হয়, তাই তো? এই দুটো হলো সেক্স ক্রোমোজোম। যদি এই 44টা ক্রোমোজোমের মধ্যে কোনো একটা জিনের সমস্যা হয় যার জন্য রোগটা হচ্ছে, তখন তাকে আমরা বলি অটোজোমাল ডিসঅর্ডার। তার মানে ওই প্রথম 44টা ক্রোমোজোমের মধ্যে কোনো একটা ক্রোমোজোম বা ক্রোমোজোম পেয়ারে, ক্রোমোজোম জোড়ায় যদি কোনো জিনের সমস্যার কারণে রোগটা হয় তাকে আমরা বলবো অটোজোমাল ডিসঅর্ডার। আর যদি এই এক্স এক্স বা এক্স ওয়াই ক্রোমোজোমের মধ্যে কোনো জিনের কোনো সমস্যার কারণে ব্যক্তিটার রোগ হয় তাকে আমরা বলবো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এবার যদি সেটা এক্স ক্রোমোজোমে জিনটার সমস্যা হয় তাকে আমরা বলবো এক্স লিঙ্কড ডিসঅর্ডার। আর যদি ওয়াই ক্রোমোজোমে কোনো জিনের সমস্যার কারণে রোগটা হয় তাকে আমরা বলবো ওয়াই লিঙ্কড ডিসঅর্ডার। আশা করি এখানে বুঝতে কারুর কোনো প্রবলেম হলো না। তাহলে অটোজোমাল রোগ আর সেক্স ক্রোমোজোমাল রোগ বুঝেছো, এক্স লিঙ্কড রোগ, ওয়াই লিঙ্কড রোগ বুঝেছো। ডমিনেন্ট রিসেসিভ মানে আমরা সবাই জানি। ডমিনেন্ট মানে ধরো 5 নম্বর ক্রোমোজোমে একটা জিনের সমস্যা হয়েছে যার জন্য রোগটা হয়েছে। তো যদি ডমিনেন্ট রোগ হয় তাহলে 5 নম্বর ক্রোমোজোমের যে কোনো একটা ক্রোমোজোমে যদি সমস্যাটা থাকে, একটা ক্রোমোজোমেই যদি জিনটার প্রবলেম থাকে, তাহলেও রোগটা প্রকাশ পাবে, আরেকটা ক্রোমোজোমে প্রবলেম নাই থাক। মানে ধরো এটা হচ্ছে আমার 5 নম্বর ক্রোমোজোমে, 5 নম্বর ক্রোমোজোম তার এক জোড়া, তুমি জানো জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। তো ধরো এইখানটায় একটা প্রবলেম হয়েছে, একটা জিনের, এইখানের জিনটা প্রবলেম, কিন্তু এই ক্রোমোজোমে যে সেম জিনটা রয়েছে যেটাকে অ্যালিল বলে তার কোনো প্রবলেম নেই, নর্মাল। তাহলে একটা জিন তা একটা ক্রোমোজোমে প্রবলেমেটিক, আরেকটা ক্রোমোজোমে নর্মাল, অথচ তবুও রোগ হচ্ছে, সেই ক্ষেত্রে সেই জিনটাকে আমরা বলি ডমিনেন্ট জিন। আর যদি প্রবলেম আছে একটা জিনে, আরেকটাতে প্রবলেম নেই কিন্তু রোগটাও হচ্ছে না, প্রবলেম আছে কিন্তু রোগ হচ্ছে না কারণ আরেকটা ক্রোমোজোমে নর্মাল জিন রয়েছে, তাই জন্য কোনো রোগ যদি না হয় তাকে আমরা বলি রিসেসিভ বা প্রচ্ছন্ন। তাহলে রিসেসিভের ক্ষেত্রে যদি প্রবলেম হতে হয় তাহলে কি হতে হবে? দুটো ক্রোমোজোমেই জিনটার প্রবলেমেটিক হতে হবে। 5 নম্বর ক্রোমোজোমে এইটাতেও প্রবলেম থাকতে হবে, এইটাতেও প্রবলেম থাকতে হবে। দুটো জিনের কপিতেই যদি প্রবলেম থাকে তখনই কিন্তু রোগ হবে। এটা হচ্ছে রিসেসিভের ক্ষেত্রে। এই জায়গাটা যদি না বোঝো তাহলে পরের পার্টটা বুঝতে পারবে না। আশা করি তোমায় বুঝাতে পারলাম। যে কোনো এক জোড়া ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোমের একটা পার্টিকুলার জিনে প্রবলেম রয়েছে, আরেকটা ক্রোমোজোমের সেই জিনটা ভালো রয়েছে,
তখনও যদি প্রবলেম হয় তার মানে এটা ডমিনেন্ট প্রবলেম। যদি একটা ক্রোমোজোমের একটা জিনে প্রবলেম রয়েছে, আরেকটা ক্রোমোজোমের সেই সেম জিনটা নর্মাল রয়েছে এবং কোনো প্রবলেম হচ্ছে না, তার মানে ওটা রিসেসিভ। তাহলে রিসেসিভের ক্ষেত্রে প্রবলেম হতে গেলে দুটো ক্রোমোজোমেই জিনটাকে সমানভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে, তবেই প্রবলেমটা প্রকাশ পাবে। আশা করি বোঝাতে পারলাম। এইবার তারপরে আমরা দেখব এই রোগগুলো আমরা কি করে বুঝবো। অটোজোমাল ডমিনেন্ট যারা রয়েছে, আচ্ছা যারা ইউটিউব থেকে দেখছো তারা এগুলো সমস্ত স্ক্রিনশট নিতে পারো, তোমাদের খুব কাজে লাগবে। যারা আমার পেইড ওয়াচ থেকে দেখছো তাদের কিছু করতে হবে না, আমি সমস্ত তাদের দিয়ে দেবো। অটোজোমাল ডমিনেন্ট, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে অ্যাফেক্টেড হওয়ার চান্স ইকুয়াল ফর মেল অ্যান্ড ফিমেল। মানে ধরো এইখানে বাবার যে একটা সমস্যা হয়েছে, যদি এটা অটোজোমাল ডমিনেন্ট জিন হয়, ঠিক আছে, এই যে প্রবলেমটা এটা কোনো একটা অটোজোমাল ডমিনেন্ট প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু পচা ঘচা ফচা মোচা এদের মধ্যে সবার মধ্যেই কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। হতে পারে পচার ঘচা ছেলে আর ফচার মোচা মেয়ে, ঠিক আছে, এরা দুজন মেয়ে এরা দুজন ছেলে, ধরো 4 জন বাচ্চার মধ্যে 2টো ছেলে 2টো মেয়ে। ম্যাটার করে না যে ছেলেদের মধ্যেই সমস্যাটা যাবে বা মেয়েদের মধ্যেই সমস্যাটা যাবে, তা কিন্তু না, সবার মধ্যেই এই প্রবলেমটা আসতে পারে। অ্যাকচুয়ালি অটোজোমাল প্রবলেম, অটোজোম ঘটিত সমস্যা কখনো ছেলের মধ্যেই যাবে বা মেয়ের মধ্যেই যাবে এরকম ঘটনা ঘটে না, সবার ক্ষেত্রে ইকুয়ালি যেতে পারে। ঠিক আছে, ওকে। জেনারেশন স্কিপ হয় না, মানে অটোজোমাল ডমিনেন্ট কোনো রোগ যদি কারুর থাকে, প্রত্যেকটা জেনারেশনে কারুর না কারুর সেই রোগটাই থাকবেই, সেই রোগটা থাকবেই। আমি তোমাকে এক্ষুনি বোঝাবো এক্সাম্পল দিয়ে। অ্যাফেক্টেড চাইল্ডের ফাদার অথবা মাদার ইজ অলসো অ্যাফেক্টেড। যার এই সমস্যাটা হয়েছে তার বাবাকে অথবা মাকে কাউকে না কাউকে একটা অ্যাফেক্টেড থাকতেই হবে, কাউকে না কাউকে রোগটা থাকতেই হবে। চলো আমরা ছবি দিয়ে বুঝবো। এটা তোমাদের এনসিআরটির ছবি, এটা একটা অটোজোমাল ডমিনেন্ট। দেখো ফার্স্ট যে পয়েন্টটা অ্যাফেক্টেড হওয়ার চান্স ইকুয়াল ফর মেল অ্যান্ড ফিমেল, এটা তুমি ওই ছবিতে বুঝবে না, তুমি ছবিতে এই দুটো জিনিস বুঝবে। জেনারেশন স্কিপ হয় না মানে এইখানে এটার মানে কি, এই পেডিগ্রিটার মানে কি? ফার্স্ট কথা এ হলো কি, চৌকো মানে কি, চৌকো মানে বাবা, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে মা। বাবার দেখো এই স্কোয়ারটা কালার নেই কোনো, তাহলে বাবা কিন্তু সুস্থ, বাবা নর্মাল। মা রেড কালারের, তার মানে মার রোগ আছে, মার ডিজিজ আছে। বোঝা গেল? এইবার এদের কটা বাচ্চা হয়েছে? 1 নম্বর বাচ্চা যেটা মেয়ে, 2 নম্বর বাচ্চা যেটা ছেলে, 3 নম্বর বাচ্চা যেটা আরেকটা ছেলে, আর 4 নম্বর বাচ্চা যেটা একটা মেয়ে। দেখো এদের কিন্তু 4টে বাচ্চা। এ কিন্তু এদের বাচ্চা নয়, এ অ্যাকচুয়ালি 3 নম্বর বাচ্চার সাথে বিয়ে করেছে। কেন এদের বাচ্চা নয়? দেখো এর ওপরে কি এরকম আছে? নেই তো, তাই না? ভালো করে ছবিটা বোঝো, এর ওপরে কিন্তু এই দাগটা নেই, এর উপরে এই দাগটা নেই, মানে এ কিন্তু এই বাবা মার বাচ্চা নয়, এর সাথে অ্যাকচুয়ালি 3 নম্বর ছেলের বিয়ে হয়েছে। ঠিক তেমনি এর সাথে 4 নম্বর মেয়ের বিয়ে হয়েছে, এ কিন্তু ওদের বাচ্চা নয়। ওদের বাচ্চা কারা আমি তোমাকে লিখে দিয়েছি 1 2 3 4। এবারে যে 2 নম্বর, যেটা 2 নম্বর যে ছেলে, তার তুমি দেখো এই রোগটা হয়েছে। আবার 4 নম্বর যে মেয়ে, তার কিন্তু এই রোগটা হয়েছে। তাহলে তুমি দেখো অটোজোমাল ডমিনেন্ট রোগ ছেলেরও আসতে পারে মেয়েরও আসতে পারে, কিন্তু কোনো জেন্ডার বায়াস নেই, শুধু ছেলেদেরই যাবে যা শুধু মেয়েদেরই যাবে। এবারে 4 নম্বর যে মেয়ে, সে অন্য ফ্যামিলির একটা ছেলের সাথে বিয়ে করেছে, তাদের আবার দেখো 3টে বাচ্চা হয়েছে, 1 2 3। এই 3 জন বাচ্চার মধ্যে 2 নম্বর যে মেয়েটা, এই মেয়ে আবার অসুস্থ, এর মেয়েটার আবার রোগ হয়েছে। বুঝতে পারলে? তাহলে বেসিক্যালি এটা হচ্ছে জেনারেশন 1, এটা হচ্ছে জেনারেশন 2, আর এটা হচ্ছে জেনারেশন 3। এখানে আরেকটা জেনারেশন 3ও তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 3 নম্বর ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়েছে, হয়ে তাদের 3টে বাচ্চা তৈরি হয়েছে, এরাও জেনারেশন 3। এবার দেখো 3 নম্বর যে, এই যে 3 নম্বর যে ছেলে, তারও রোগ নেই,
আর তার সাথে যার বিয়ে হয়েছে মেয়েটার তারও রোগ নেই, তো এদের তিনটে বাচ্চাই কিন্তু সুস্থ, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? 1 নম্বর দেখলাম যে এটা ছেলে মেয়ে দুজনের মধ্যেই যেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে ছেলেদেরই যাবে মেয়েদেরই যাবে। সেকেন্ড পয়েন্ট বলেছে জেনারেশন স্কিপ হয় না। দেখো জেনারেশন স্কিপ হয়নি, কিন্তু জেনারেশন 1-এ মার রোগটা আছে, জেনারেশন 2-তেও কিন্তু ছেলে মেয়ে দুজনেই পেয়েছে। তার মানে এমন নেই যে জেনারেশন 2-তে কারুর রোগ হয়নি, হয়েছে কিন্তু। জেনারেশন 3-তে দেখো একজনের রোগ হয়েছে। তার মানে প্রত্যেকটা জেনারেশনে কারুর না কারুর প্রবলেম হচ্ছে। তুমি বলতে পারো ম্যাম এদের হয়নি, এদের হয়নি কারণ এর বাবা মাও ক্ষতিগ্রস্ত ছিল না, ঠিক আছে। প্রত্যেকটা জেনারেশনে এই রোগটা এসেছে, অটোজোমাল ডমিনেন্ট রোগের এটা বৈশিষ্ট্য। থার্ড বলেছে যে যে বাচ্চা এফেক্টেড তার বাবা অথবা মা কাউকে না কাউকে এফেক্টেড থাকতেই হবে। তো তুমি দেখো এই যে ছেলেটা এফেক্টেড, ছেলেটার রোগ হয়েছে, ওর কিন্তু মা এফেক্টেড, হয় বাবা নয় মা, কারোর সমস্যা থাকতেই হবে। আবার দেখো এই যে মেয়েটা এফেক্টেড হয়েছে, ওরও কিন্তু মা এফেক্টেড, বুঝতে পারছো? তার মানে হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট তখনই তুমি বুঝবে যে প্রত্যেকটা জেনারেশনে কারুর না কারুর রোগটা আছে। আর 2 হচ্ছে যে বাচ্চার রোগ হয়েছে তার বাবা অথবা মা কেউ না কেউ এফেক্টেড থাকবেই থাকবে। তবে সব জায়গায় ব্যতিক্রম হয়, আমরা ব্যতিক্রম নিয়ে আজকে আলোচনা করব না, কারণ ব্যতিক্রম তোমাদের জানার দরকার নেই, তোমাদের যেটুকু জানলে হবে, আমি ঠিক এক্সাক্ট সেটুকু পড়াচ্ছি, খামোখা জটিল আমি করবো না। নেক্সট আমরা চলে গেলাম হচ্ছে অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ মানে এই জিনটা আগেই বললাম কারা রিসেসিভ হয়, আর এরা কোনো না কোনো অটোজোমে রয়েছে, এই জিনটা 44টা ক্রোমোজোমের মধ্যে রয়েছে, এবং এদের ক্ষেত্রে দুটো জিনকেই খারাপ হতে হবে, ঠিক আছে, তবে এই রোগটা প্রকাশ পাবে। অ্যাফেক্টেড হওয়ার চান্স ইকুয়াল ফর মেল অ্যান্ড ফিমেল, এদের ক্ষেত্রেও তাই, ছেলে মেয়ে দুজনেই একইভাবে অ্যাফেক্টেড হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে ছেলের থেকে ছেলেরা হবে মেয়ের থেকে মেয়েরা হবে, এরকম না, একটা ফ্যামিলিতে ছেলে মেয়ে সবাই ইকুয়ালি এফেক্টেড হতে পারে। জেনারেশন স্কিপ হয়, আমরা আগেরটায় পেয়েছিলাম প্রত্যেকটা জেনারেশনে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত থাকবে, তুমি এখানে পাচ্ছ প্রত্যেকটা জেনারেশনে কিন্তু কেউ না কেউ ক্ষতিগ্রস্ত নাও থাকতে পারে। অ্যাফেক্টেড চাইল্ডের ফাদার অথবা মাদার অ্যাফেক্টেড নাও হতে পারে, মানে অটোজোমাল ডমিনেন্টে যা পড়েছিলে ঠিক তার উল্টো, যে বাচ্চার রোগটা আছে তার বাবা অথবা মার নাও প্রবলেম থাকতে পারে। চলো এক্সপ্লেন করবো আমরা কি করে হচ্ছে, এটাও এনসিইআরটির ছবি, অটোজোমাল রিসেসিভ। চলো আমরা এক্সপ্লেন করব কি করে হচ্ছে। এটা হচ্ছে আমাদের জেনারেশন 1, এটা হচ্ছে আমাদের জেনারেশন 2, আর এটা হচ্ছে আমাদের জেনারেশন 3। এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা। দেখো বাবা বা মায়ের কারুর প্রবলেম নেই, তাই জন্যই দুজনকে আমরা কালার দিইনি। জেনারেশন 2-তে তুমি দেখো এদের কয়টা বাচ্চা হয়েছে? 5টা। 1 নম্বর বাচ্চা, 2 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা, 4 নম্বর বাচ্চা, 5 নম্বর বাচ্চা, 5টা বাচ্চা হয়েছে। আবার বলছি একে কেউ বাচ্চা বলে ধরো না, এর সাথে 3 নম্বরের বিয়ে হয়েছে, এ কিন্তু ওই ফ্যামিলির মেম্বার নয়, যতক্ষণ না ওপরেই লম্বা দাগটা থাকবে তার মানে এ কিন্তু এই ফ্যামিলির নয়। তাহলে ওই বাবা মার 5টা বাচ্চা হয়েছে, তার মধ্যে 2 নম্বর বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা যার রোগ হয়েছে, 4 নম্বর বাচ্চাটা হচ্ছে মেয়ে বাচ্চা যার রোগ হয়েছে। তাহলে সেই আবার এক কথা যে ছেলেদের বা মেয়েদের এরকম কোনো ব্যাপার নেই, সবার এটা হতে পারে, ভালো কথা। 3 নম্বর আর 4 নম্বরে বিয়ে করেছে, না সরি ভুল বললাম, 3 নম্বর মেয়ে যে কিনা সুস্থ ছিল তার সাথে আরেকটা ছেলের বিয়ে হয়েছে, 3 নম্বর মেয়ের সাথে আরেকটা ছেলের বিয়ে হয়ে এদের আবার 3টে বাচ্চা হয়েছে, 1 2 3। তার মধ্যে 1 নম্বরে যে ছেলে বাচ্চাটা রয়েছে তার আবার রোগটা হয়েছে। এটার মানে হচ্ছে দেখো, তাহলে তোমাকে আমি যেটা বললাম যে জেনারেশন স্কিপ হয়, স্কিপ হওয়া মানে প্রত্যেক জেনারেশনে রোগটা তুমি পেলে না। দেখো এই জেনারেশনে তুমি রোগটা পাওনি, এই বাবা মার কিন্তু রোগটা ছিল না, দেখো এই বাবা মার রোগ না থাকলে পরেও এদের কি করে রোগ হলো আমি তোমায় বোঝাচ্ছি, আগে এটুকু বোঝো, এই বাবা মার কোনো রোগ ছিল না, তাহলে জেনারেশন স্কিপ হয়েছে, তো ফার্স্ট জেনারেশনের রোগটা তুমি দেখতে পাচ্ছ না, তাহলে জেনারেশন স্কিপ হয়েছে। এই যে পয়েন্টটা যে এফেক্টেড চাইল্ডের ফাদার অথবা মাদার এফেক্টেড নাও হতে পারে, এই যে বাচ্চাটা এফেক্টেড 2 নম্বর, এই যে 4 নম্বর বাচ্চাটা এফেক্টেড, এদের বাবা মা এফেক্টেড তো নয়, তাহলে বাচ্চার বাবা অথবা মা এফেক্টেড নাও হতে পারে, যেটা ডমিনেন্টে ছিল না, ওখানে এফেক্টেড হতেই হতো বাবা অথবা মাকে, তাহলে ডমিনেন্টের ঠিক উল্টো হচ্ছে রিসেসিভ। এবার তুমি বলতে পারো, প্রশ্ন করতে পারো ম্যাম কি করে হলো এটা, কি করে হলো, কারণ এটা রিসেসিভ ডিজিজ।
ধরো এই বাবার দুটো ক্রোমোজোম, ঠিক আছে, দুটো ক্রোমোজোমে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, যাদের মধ্যে সমস্যা হচ্ছে। ধরো এটা ক্রোমোজোম নম্বর 2, ক্রোমোজোম নম্বর 2 এর দুটো পেয়ার রয়েছে, মায়ের কাছেও ক্রোমোজোম নম্বর 2 এর দুটো পেয়ার রয়েছে। এবার ধরো এইখানে জিনের প্রবলেম লিখলাম, হ্যাঁ, পি ফর প্রবলেম, আর এটা এই জিনটা নর্মাল, মায়েরও সেম রয়েছে, একটা জিনে প্রবলেম আরেকটা জিনে প্রবলেম নেই। বুঝতে পারলে তো? সেম জিনের কথা বলছি, সেম জিন, ধরো জিন এক্স নিয়ে আমরা কথা বলছি, জিন এক্স যেটা কিনা সবার ক্রোমোজোম নম্বর 2 এ রয়েছে, মায়েরও 2 নম্বর ক্রোমোজোমে রয়েছে, বাবারও 2 নম্বর ক্রোমোজোমে রয়েছে। তো বাবার যে 2 নম্বর ক্রোমোজোমে রয়েছে তার একটা ক্রোমোজোমে এই এক্স জিনটার প্রবলেম রয়েছে, কিন্তু আরেকটা ক্রোমোজোমে সেটা নর্মাল। এক্সাক্ট কন্ডিশন মায়েরও রয়েছে, একটা ক্রোমোজোমে জিনটার প্রবলেম রয়েছে, আরেকটা ক্রোমোজোমে নর্মাল, ঠিক আছে। সেই ক্ষেত্রেও কিন্তু রোগটা তুমি প্রকাশ পাবে না, রোগটা প্রকাশ পাচ্ছে না কেন বলো তো? এটা রিসেসিভ ডিজিজ। রিসেসিভ মানে দুটো প্রবলেম হতে হবে, দুটো জিনেই প্রবলেম থাকতে হবে, একটু আগে বোঝালাম না, দুটো জিনেই প্রবলেম থাকতে হবে তবেই রোগটা প্রকাশ পাবে। এদের লুকিয়ে আছে, রোগটা প্রকাশ পাচ্ছে না, এক্সপ্রেস হচ্ছে না, লুকিয়ে আছে। এরম ক্ষেত্রে আমরা এদেরকে বলি কেরিয়ার বা বাহক। কেরিয়ার বা বাহক মানে রোগটা ক্যারি করছে, লুকিয়ে লুকিয়ে বহন করছে, কিন্তু প্রকাশ পাচ্ছে না। তাহলে ফার্স্ট জেনারেশনে বাবা মা কারোর মধ্যে রোগটা ছিল না, কিন্তু ওরা ওই জিনটাকে লুকিয়ে লুকিয়ে রাখছিল, দুজনের কাছেই এক কপি করে ওই জিনটা এসেছিল। এইবার কি ছিল, এই যে 1 নম্বর বাচ্চাটা ও খুব লাকি, ও বাবার থেকেও নর্মালটা পেয়ে গেছে, মায়ের থেকেও নর্মালটা পেয়ে গেছে, দুজনের থেকেই ও নর্মাল কপি পেয়ে গেছে, খুব লাকি। সেম জিনিস তোমার 3 নম্বরের ক্ষেত্রে এবং 5 নম্বরের ক্ষেত্রেও হয়েছে, বাবা মার দুজনের ভালো জিনিস পেয়ে গেছে, কিন্তু 2 নম্বর আর 4 নম্বর হলো অভাগা, ওরা বাবারও প্রবলেমেটিক ক্রোমোজোমওয়ালা জিনটা পেয়েছে, মায়েরও প্রবলেমেটিক জিনটা পেয়ে গেছে, দুজনেরই ওই প্রবলেমেটিক জিনটা চলে এসেছে। এবার দুটো প্রবলেমেটিক জিন যদি চলে আসে তার তো রোগটা হবেই, রিসেসিভ রোগ এটা, রিসেসিভ মানে দুটোই প্রবলেমেটিক পেয়ে গেছে। তাহলে নর্মাল ভার্সেস প্রবলেমেটিকের ডিফারেন্স বুঝলে? নর্মালে হচ্ছে দুটোই নর্মাল হতে পারে বা একটা নর্মাল একটা প্রবলেমেটিক হতে পারে, কিন্তু কখন রোগটা হবেই দুটোই প্রবলেমেটিক চলে এসেছে, তাহলে 2 নম্বর বাচ্চা 4 নম্বর বাচ্চার কাছে দুটোই প্রবলেমেটিক চলে এসেছে। আবার যদি তুমি এইখানে যাও 3 নম্বর জেনারেশনটা কি হলো ম্যাম? দেখো 3 নম্বর জেনারেশনে হতে পারে ওর কাছে একটা ভালো জিন এসছে নর্মাল, একটা বাজে জিন এসছে। ধরো বাবার থেকে ভালোটা পেয়ে গেছে নর্মাল, আর মায়ের থেকে প্রবলেমেটিকটা পেয়ে গেছে, তোর তো নিজের কোনো প্রবলেম হবে না, ও তো কেরিয়ার হয়ে রইলো। 3 নম্বর মেয়েটা কিন্তু কেরিয়ার মা বাবার মতন, কারণ একটা ভালো পেয়েছে একটা বাজে পেয়েছে, তো অসুবিধা নেই। এবার ওর সাথে ধরো বিয়ে হয়েছে এর হাদু, ওর সাথে ধরো হাদুর বিয়ে হয়েছে, হতে তো পারে যে হাদুরও একই অবস্থা, হাদুর কাছেও একটা নর্মাল জিন রয়েছে একটা প্রবলেমেটিক জিন আছে, হতেই তো পারে। এইবার এদের যে প্রথম ছেলেটা হয়েছিল, এই ছেলেটার হচ্ছে বরাত খারাপ, ও বেচারা হাদুর প্রবলেমেটিক জিনটা পেয়ে গেছে আর মায়েরও প্রবলেমেটিক জিনটা পেয়ে গেছে, ব্যাস হয়ে গেল রোগ। আর 2 আর 3 হয়ে গেল লাকি বাচ্চা, বুঝলে? 2 আর 3 এর দুটোই প্রবলেমেটিক জিন আসেনি। তো এই হলো অটোজোমাল রিসেসিভ। এবার হচ্ছে নেক্সট টাইপের, যেটা এক্স লিঙ্কড ডমিনেন্ট। এক্স লিঙ্ক ডমিনেন্ট থেকে বুঝতেই পারছো যে এই জিনটা এক্স ক্রোমোজোমেই রয়েছে এবং এটা ডমিনেন্ট বা প্রকট, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে যেটা মূল বৈশিষ্ট্য এক্স লিঙ্কের ক্ষেত্রে, অ্যাফেক্টেড ফাদার পাসেস টু অল ডটার্স। জিনটা বাবার যদি রোগ হয়, বাবার থেকে সমস্ত মেয়েদের মধ্যে এই জিনটা যাবে, সমস্ত মেয়েদের মধ্যে এই জিনটা যাবেই যাবে, ঠিক আছে। আচ্ছা, বাবাদের কি হবে? এক্স ওয়াই থাকে, তাই না? বাবার তো এক্স ওয়াই থাকবে, তাহলে এক্স ওয়াই এর মধ্যে এক্স এ যদি প্রবলেম থাকে সব মেয়েরা এটা পাবে। মায়ের যদি এই প্রবলেমটা থাকে কি হবে? মায়ের যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে, হোমোজাইগাস মানে মায়ের আছে এক্স এক্স, দুটো এক্সেই ভাই প্রবলেমেটিক জিনটা রয়েছে, দুটো এক্স ক্রোমোজোমেই প্রবলেমেটিক জিনটা রয়েছে মানে হোমোজাইগাস, সেক্ষেত্রে এই জিনটা নেক্সট জেনারেশনে সমস্ত কিডসদের যাবে, মানে কি ছেলে কি মেয়ে সবার মধ্যে যাবে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের কাছে এই জিনটা যাবে, পচা জিনটা। বাবাদের ক্ষেত্রে ছিল কি, শুধু মেয়েরা পেয়েছিল, ছেলেরা বেঁচে গেছিল,
ছেলেরা বেঁচে গেছিল, ছেলেদের মধ্যে ওই জিনটা আসেনি, সব মেয়েরা পেয়েছিল। মা যদি হোমোজাইগাস হয়, প্রত্যেকটা বাচ্চা কি ছেলে কি মেয়ে সবাই ওই জিনটা পাবে। মা যদি হেটেরোজাইগাস হয়, অ্যাফেক্টেড মাদার যদি হেটেরোজাইগাস হয়, হেটেরোজাইগাস মানে একটা জিন নর্মাল, একটা জিন প্রবলেমেটিক, যদি সেরকম হয় তাহলে আধা ছেলের আর আধা মেয়ের মধ্যে রোগটা আসবে। মানে ধরো দুটো ছেলে হয়েছে, ওদের দুটো ছেলের মধ্যে একটা ছেলের প্রবলেম হবে, আর দুটো মেয়ে হয়েছে, একটা মেয়ের প্রবলেম হবে। বা ধরো চারটে ছেলে চারটে মেয়ে, চারটে ছেলে চারটে মেয়ের মধ্যে দুটো ছেলের প্রবলেম আসবে, দুটো মেয়ের প্রবলেম আসবে। মানে যতগুলো ছেলে তার অর্ধেকের হবে, যতগুলো মেয়ে তার অর্ধেকের হবে। এটা হচ্ছে মায়ের যদি হেটেরোজাইগাস কন্ডিশনে হয়। সব কটা উদাহরণ দিয়ে বোঝাবো, তাহলে বুঝতে পারবে। জেনারেশন স্কিপ হয় না, প্রত্যেক জেনারেশনে এই প্রবলেমটা তোমার হবে, প্রত্যেক জেনারেশনে। দেখো, যে কোনো ডমিনেন্ট প্রবলেম প্রত্যেক জেনারেশনেই আসে। অ্যাফেক্টেড চাইল্ডের ফাদার অথবা মাদার ইজ অলসো অ্যাফেক্টেড। এটা এই দুটো পয়েন্ট তোমরা অটোজোমাল ডমিনেন্টেও দেখেছিলে। অটোজোমাল ডমিনেন্টেও আমরা দেখেছিলাম যে প্রত্যেক জেনারেশনে প্রবলেমটা থাকবে, আর যে অ্যাফেক্টেড বাচ্চা তার বাবা অথবা মারও সমস্যা থাকবে, তার বাবা অথবা মাও অ্যাফেক্টেড হবে। তো এই দুটো পয়েন্ট কিন্তু যে কোনো ডমিনেন্টেই হয়, অটোজোমালেও হয়, এক্স লিঙ্কডেও হয়। আমরা পয়েন্টগুলো এবার দেখবো। এখানে দেখো, এই তিনটা আমি এক্স লিঙ্কডের নিয়ে এসেছি, এগুলো তোমাদের বইয়ে নেই, এগুলো আমি অ্যাকচুয়ালি নিজে হাতে বানিয়ে এনেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, তাহলে এখানে হচ্ছে এ কে, এ হচ্ছে মা, মায়ের কোনো সমস্যা নেই। দেখো, মা গ্রিন হোয়াইট কালার, মায়ের কোনো সমস্যা নেই। বাবার হচ্ছে প্রবলেম আছে, বাবার রেড, তাই প্রবলেম আছে। বাবার কি রয়েছে? এক্স ওয়াই ক্রোমোজোম। অটোজোমাল ভুলে যাও, অটোজোম শেষ হয়ে গেছে, আমরা এবার এক্স ওয়াই এ এসেছি। বাবার এক্স এ প্রবলেম আছে, এক্স এ প্রবলেম আছে বলে এক্স এর উপর পি লিখলাম, ঠিক আছে। এবার এদের আমি কি বলেছি? বাবার যদি প্রবলেম থাকে, তিনটে এক্ষুনি বলেছি, বাবার যদি প্রবলেম থাকে সমস্ত মেয়েদের প্রবলেম হবে। তাহলে নেক্সট জেনারেশনে, এটা হচ্ছে জেনারেশন 2, তুমি দেখো এটা একটা মেয়ে তার প্রবলেম আছে, এটা একটা মেয়ে তার প্রবলেম আছে, এটা একটা মেয়ে তার প্রবলেম আছে। 1 2 3, তিনটে মেয়েরই প্রবলেম হয়েছে, কিন্তু ছেলেটা বেঁচে গেছে, ছেলেটার কোনো প্রবলেম নেই। বোঝা গেল? বাবার যদি এক্স এ প্রবলেম থাকে সমস্ত মেয়ে প্রবলেমে থাকবে। এবার বলি কেন? এটা তো ডমিনেন্ট রোগ, ঠিক আছে, এটা একটা এক্স লিঙ্ক ডমিনেন্ট নিয়ে আমরা কথা বলছি। মেয়েরা দুটো ক্রোমোজোম পায়, একটা পায় মায়ের কাছ থেকে, একটা পায় বাবার কাছ থেকে। তাহলে বাবার একটাই ক্রোমোজোম রয়েছে যেটা প্রবলেমেটিক। তার মানে প্রত্যেকটা মেয়েই বাবার কাছ থেকে যে এক্স ক্রোমোজোমটা পেয়েছে সেটাই ভাই প্রবলেমেটিক জিন রয়েছে। কারণ বাবার একটাই এক্স ক্রোমোজোম হয়, তাই তো? বাবার তো দুটো এক্স ক্রোমোজোম হয় না, বাবার একটাই এক্স ক্রোমোজোম হয়। তো সেই এক্স ক্রোমোজোমটা প্রত্যেকটা মেয়ে পেয়েছে, এবং সেই জন্য প্রত্যেকটা মেয়ের প্রবলেম হয়েছে, রোগটা ডমিনেন্ট। তাই যতই মা ভালো জিন দিক, বাবা একটা প্রবলেমেটিক জিন দিয়ে দিয়েছে এক্স এ, তাহলে প্রত্যেকটা মেয়ের প্রবলেম হবে। বোঝা যাচ্ছে? এবারে সেই জন্য এই পয়েন্টটা আমি বলেছি যে অ্যাফেক্টেড ফাদার পাসেস টু অল ডটার্স, বাবা সব মেয়েদের মধ্যে প্রবলেম দেবে। এবার আসি আমরা এইটা, এটা আমাদের সেকেন্ড কেস। এখানে বাবার কোনো সমস্যা নেই, বাবার এক্স ওয়াই একেবারে নর্মাল, মা প্রবলেমেটিক। এখানে মা লাল মানে মায়ের প্রবলেম আছে। এখানে কি দেখছো তুমি? চারটে বাচ্চাই প্রবলেমেটিক, দুটো মেয়ে বাচ্চা তাদেরও সমস্যা, দুটো ছেলে বাচ্চা তাদেরও সমস্যা, চারটে বাচ্চারই প্রবলেম। তার মানে কি? মা এখানে হোমোজাইগাস। হোমোজাইগাস হলে কি বলেছি? সব বাচ্চার প্রবলেম থাকবে। কেন? মায়ের দুটো ক্রোমোজোম, দুটোতেই প্রবলেম, এক্সপি এক্সপি, দুটোতেই প্রবলেমেটিক জিন রয়েছে। এবার ছেলে বাচ্চাই বলো মেয়ে বাচ্চাই বলো, প্রত্যেকে একটা এক্স ক্রোমোজোম তো মায়ের থেকে পাবেই, বলো সে ছেলেই হোক আর মেয়েই হোক, একটা এক্স ক্রোমোজোম তো মায়ের থেকে পাবেই। তাহলে মায়ের যেহেতু দুটো এক্স ক্রোমোজোমেই প্রবলেম রয়েছে, তাহলে এই বাচ্চাগুলো মায়ের যেই এক্স ক্রোমোজোমই পাক না কেন সেটাতেই প্রবলেম রয়েছে। বুঝতে পারলে? বাবার এক্স ক্রোমোজোম যতই ভালো হোক, বাবার এক্স ক্রোমোজোম না হয় ভালো পেলো, ফাইন, কোনো অসুবিধা নেই, কিন্তু মায়ের প্রবলেমেটিক এক্সটা তো তোমার আসবেই বাবা, তাই না? আর যেহেতু এটা ডমিনেন্ট রোগ, একটা আসলেই প্রবলেমটা হবে, তাই জন্য তিনটে বা সবকটা বাচ্চা এফেক্টেড। এবার ছেলেদের বিষয়ে একটা কথা বলবো। ও সরি, এবার আমি ছেলেদের বিষয়ে একটা কথা বলবো। দেখো,
ছেলেদের কি হয়, ছেলেরা বাবার থেকে সবসময় ওয়াই ক্রোমোজোম পায়, কারণ ওয়াই তো মায়ের থাকে না, তো ছেলেকে একটা তো ওয়াই পেতেই হবে, তাহলে ছেলেরা সবসময় বাবার থেকে ওয়াই ক্রোমোজোম পায়। তাহলে এইখানে ওয়াই ছেলেরা বাবার থেকে পেয়েছে, এখানেও ওয়াই ছেলেটা বাবার থেকে পেয়েছে, এই প্রথম ক্ষেত্রেও ওয়াই বাবার থেকে পেয়েছে। তাহলে এখানে মায়ের থেকে এই ক্ষেত্রে এক্স, দুটোর মধ্যে যে কোনো এক্স এই প্রবলেম রয়েছে, মায়ের থেকে এক্স পেয়েছে, দুটোর মধ্যে যে কোনো এক্স এই প্রবলেম রয়েছে, তো ছেলেরাও প্রবলেম হয়ে গেছে। ফার্স্ট কেসটায় এটাতে এক্ষেত্রে বাবার থেকে ওয়াই পেয়েছিল, আর মা কি ছিল, মা কিন্তু নর্মাল ছিল, মা ছিল এক্স এক্স, মা নর্মাল ছিল, তাহলে মায়ের থেকে একটা এক্স ছেলেটা পেয়েছিল আর বাবার থেকে ওয়াই পেয়েছিল, তাই এই ছেলেটা এখানে বেঁচে গেছিল। তাই জন্যই বলেছি যে বাবা যদি অ্যাফেক্টেড হয়, বাবার থেকে সব মেয়েরা অ্যাফেক্টেড হবে, কারণ প্রত্যেকটা মেয়ে বাবার ওই বাজে জিনটা পাবে, কিন্তু কোনো ছেলে অ্যাফেক্টেড হবে না, কখনো হবে না। কেন? কারণ বাবার অ্যাফেক্টেড জিনটা ছেলেদের মধ্যে যাবেই না, ছেলেরা বাবার এক্স ক্রোমোজোম পায়ই না, ছেলেরা বাবার ওয়াই ক্রোমোজোম পায়। দুটো কেস আমরা বুঝলাম। এইবার এটা হলো থার্ড কেস, যেখানে বাবা নর্মাল, বাবার কোনো সমস্যা নেই, মায়ের প্রবলেম আছে। দেখো এবার এদের দুটো মেয়ে বাচ্চা, এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে, দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের প্রবলেম আরেকটা মেয়ের প্রবলেম নেই, তার মানে হাফ মেয়েরা প্রবলেম হয়েছে। ছেলেদের মধ্যে একটা ছেলের প্রবলেম আরেকটা ছেলের প্রবলেম নেই, তাহলে হাফ ছেলেরা প্রবলেম হয়েছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই মার হোমোজাইগাস নয় হেটেরোজাইগাস কন্ডিশনে জিনটা রয়েছে, মানে মায়ের কাছে একটা এক্স নর্মাল রয়েছে, বুঝলে তো, একটা নর্মাল এক্স রয়েছে, আরেকটা প্রবলেমেটিক রয়েছে। কেন? বাবা পুরো নর্মাল এক্স ওয়াই, দেখো ছেলেরা কি হয়, ছেলে বাবার থেকে ওয়াই পেয়েছে, বাবার থেকে ওয়াই পেয়েছে, মায়ের থেকে একটা এক্স পাবে, তো মায়ের যে নর্মাল জিনটা সে লাকিলি এই ছেলেটা পেয়ে গেছে, এ মায়ের ভালো এক্সট্রা পেয়ে গেছে নর্মালটা, তাহলে এর বেঁচে গেছে। কিন্তু এইটা বাচ্চাটার ভগ্নদশা, ও মায়ের প্রবলেমেটিক জিনটা পেয়েছে, কারণ মা এখানে হেটেরোজাইগাস কন্ডিশন, ভালো করে বোঝো, এখানে মা কি কন্ডিশনে আছে, এখানে মা হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, মায়ের একটা নর্মাল জিন একটা প্রবলেমেটিক জিন, তাহলে দুই ছেলের মধ্যে এক ছেলে লাকিলি মায়ের নর্মাল জিনটা পেয়েছে, তার কোনো সমস্যা হয়নি, আরেকটা ছেলে আনলাকিলি মায়ের প্রবলেমেটিক জিনটা পেয়েছে, তখন তার রোগ হয়ে গেছে, যেহেতু এটা ডমিনেন্ট রোগ। ঠিক তেমনি দুটো মেয়ের মধ্যে দুটো মেয়েই বাবার একটা এক্স ক্রোমোজোম পাবে, বাবার এক্স ক্রোমোজোমে প্রবলেম নেই, তো সমস্যা নেই, এবং দুটো মেয়েই মায়ের একটা এক্স ক্রোমোজোম পাবে। এবার এই বাচ্চাটা লাকিলি মায়ের একটা নর্মাল জিন পেয়ে গেছে, তাই বেঁচে গেছে, আর এই বাচ্চাটা মায়ের একটা প্রবলেমেটিক জিন পেয়ে গেছে, তাহলে আধা বাচ্চা মায়ের প্রবলেমেটিক জিন পেল, আধা বাচ্চা মায়ের বাজে জিন পেল, বুঝতে পারলে তো? ওকে, তার জন্যই যদি মা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, তাহলে দুটো ছেলের মধ্যে একটা ছেলে বাজে জিন পাবে, দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে বাজে জিন পাবে। এইবার হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। এক্স লিঙ্কড রিসেসিভে কি হয়, এক্স লিঙ্কড রিসেসিভের যেটা সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যেটা দিয়ে তোমাকে বুঝতে হবে, সেটা হলো, ও আচ্ছা, আর এই পয়েন্টগুলো দেখো, এখানে জেনারেশন স্কিপ হয় না, ডমিনেন্টের কথা বলছি, হ্যাঁ, এক্স লিঙ্কড ডমিনেন্ট, দেখো এই জেনারেশনেও প্রবলেম হচ্ছে, এই জেনারেশনেও প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা জেনারেশনে কেউ না কেউ প্রবলেমেটিক। এবং আরেকটা পয়েন্ট কি ছিল, অ্যাফেক্টেড চাইল্ডের ফাদার অথবা মাদার ইজ অলসো অ্যাফেক্টেড, এরা তিনজন অ্যাফেক্টেড, তাহলে ওর বাবাও অ্যাফেক্টেড, এরা সবাই অ্যাফেক্টেড, ওর মা অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, মা অ্যাফেক্টেড, মানে বাবা বা মায়ের মধ্যে কেউ না কেউ একটা অ্যাফেক্টেড হবে। এক্স লিঙ্কড রিসেসিভে হচ্ছে অ্যাফেক্টেড ফাদার পাসেস টু অল ডটার্স, বাবার মধ্যে যখন এই জিনটা থাকে, বাবা সেটাকে মেয়েদের মধ্যে দেবে, এবং ডটার পাসেস টু সান, এবং মেয়ের থেকে সেটা যাবে বাচ্চার কাছে, এটাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, হ্যাপেন্স মেইনলি ইন মেলস। দেখো ভালো করে দেখো, এটা একটা অদ্ভুত বিষয়, এক্স লিঙ্কড রিসেসিভের আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল করে এনেছি, এটা তোমাদের বইয়ে নেই কিন্তু,
এখানে কি হচ্ছে দেখো, এইখানে এই যে বাবা, এর একটা প্রবলেম হচ্ছে, এক্স লিঙ্কড রিসেসিভ, বাবার প্রবলেম। এবার দেখো বাবাতে তো একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই না? বাবার যেহেতু একটাই এক্স ক্রোমোজোম, তাই ওর রিসেসিভ হোক আর যাই হোক বাবা, ওর প্রবলেমটা হবেই। বোঝাতে পারলাম? জেনারেলি আমরা রিসেসিভ মানে কি জানি, দুটো ক্রোমোজোমেই প্রবলেম থাকতে হবে, কিন্তু বাবার তো এক্স ক্রোমোজোম আরেকটা নেই, বাবার তো একটা এক্স একটা ওয়াই, তাই বাবার যে এক্স ক্রোমোজোমটা রয়েছে সেটাতেই প্রবলেম রয়েছে, আর সেটাই জন্যই সেটাই রোগটা প্রকাশ পাবে। যদিও বাবার একটাই মানে একটা ক্রোমোজোমই প্রবলেম, কিন্তু যেহেতু বাবার আর এক্স নেই, তাহলে ভাই ওর রোগ ওর হবেই বাবার। তো বাবা এই কন্ডিশনে রয়েছে। আর মা আমরা কি দেখছি, মা ভালো, মার কোনো সমস্যা নেই। এবার তুমি দেখো এখানে এই যে বাবা, এই বাবার থেকে এদের যে ছেলেরা, তারা কি পাবে, তারা বাবার ওয়াইটা পাবে। আমরা তাই জানি যে বাবার থেকে ছেলেরা ওয়াই পায়, আর ছেলেরা এক্স পাবে মায়ের থেকে এক্স পেয়েছে। তাহলে ছেলেগুলো কিন্তু পুরোপুরি সুস্থ, ছেলেগুলোর কোনো সমস্যা নেই, কারণ ছেলেগুলো বাবার প্রবলেমেটিক জিন পাই না। কিন্তু এই যে মেয়েটা হয়েছে না, এই মেয়েটা কি করবে, মেয়ে তো আর ওয়াই পাবে না, মেয়ে কিন্তু বাবার ক্রোমোজোমটা পাবে। মেয়ে বাবার পচা ক্রোমোজোমটা পেয়েছে, এক্সপি প্রবলেমেটিকটা পেয়েছে। কিন্তু যেহেতু ও মেয়ে, ও মায়ের একটা ভালো ক্রোমোজোমও পাবে, আর মায়ের তুমি দেখো দুটো ক্রোমোজোমই এখানে ভালো রয়েছে। তাহলে মেয়েটা কি হলো, মেয়েটা একটা বাবার পচা ক্রোমোজোম পেলো, একটা মায়ের ভালো ক্রোমোজোম পেলো। যেহেতু এটা রিসেসিভ ডিজিজ, তাই মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা প্রকাশ পাবে না, কারণ একটা এক্স তো ভালো আছে, মায়ের এক্সটা তো ভালো আছে, তাহলে ও কিন্তু প্রকাশ পাবে না ওর কাছে, ও কিন্তু লুকিয়ে থাকবে। কেরিয়ার, আমরা কি বলি একে, কেরিয়ার বা বাহক, ঠিক আছে, এটা হচ্ছে কেরিয়ার বা বাহক। হ্যাঁ, এবার এ মাটা হচ্ছে তোমার, তাহলে মায়ের মধ্যে একটা বাজে জিন লুকিয়ে আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না, যেহেতু এটা এক্স লিঙ্কড রিসেসিভ, কিন্তু মা ক্যারি করছে। এবার মায়ের সাথে বিয়ে হয়েছে অন্য বাড়ির লোকের একজনের, এবার যার বিয়ে হয়েছে তার কোনো সমস্যা নেই, তার সব ঠিকঠাক রয়েছে, তাহলে তার এক্সও ঠিক আছে ওয়াইও ঠিক আছে ভদ্রলোকে। এবার এদের যে বাচ্চাগুলো হবে, তুমি দেখো এদের যে মেয়ে বাচ্চাটা হয়েছে, এখানে একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, একটা ছেলে হয়েছে। এই যে ছেলেটা, এ হলো হতভাগার অ্যাক্সেস। কেন? এ বাবার ওয়াই ক্রোমোজোম পেয়েছে, ভালো কথা, আর মায়ের না পচা এক্সটা পেয়ে গেছে, মানে এক্স পিটা পেয়ে গেছে। যেই মুহূর্তে ও মায়ের এক্স পি পেয়ে যাবে, ওর তো রোগটা হয়ে যাবে, কারণ ভাই ছেলে দুঃখ মানুষ, ওর একটাই এক্স বেচারা, আর ও পেয়েছে মায়ের ওই লুক্কায়িত এক্সটা পেয়ে গেছে, বা পচা এক্স সেটা পেয়ে গেছে, তাই এর রোগ হয়ে গেছে। এই ছেলেটা খুব লাকি, ও বাবার ওয়াই ক্রোমোজোমটা তো পেয়েছে, আর মায়ের ভালো এক্সটা পেয়ে গেছে, বুঝলে তো, তাই জন্য ও লাকিলি বেঁচে গেছে। আর এই মেয়েটাও খুব লাকি, ও বাবার ভালো এক্সটা তো পেয়েছে, মায়েরও ভালো এক্সটা পেয়েছে, ওরও কোনো প্রবলেম হয়নি। তার মানে তুমি এখানে কি দেখছো, বাবা এখানে প্রবলেমেটিক, বাবার রোগ আছে, বাবা অবশ্যই সেটা মেয়ের মধ্যে জিনটা দিয়েছে, কিন্তু মেয়ের মধ্যে রোগটা আসবে না, মেয়ে বাহক হয়ে থাকবে। মেয়ের ছেলের আবার মানে বাবার যে নাতি, তার আবার প্রবলেম হয়েছে। এই জিনিসটা এক্স লিঙ্কড রিসেসিভের একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট ফিচার, যাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্রিস ক্রস, ক্রস করে হচ্ছে কেন, বাবার থেকে ছেলে কখনো এফেক্টেড হচ্ছে না, বাবার থেকে নাতি এফেক্টেড হচ্ছে। বাবার ছেলে কি করে এফেক্টেড হবে তুমি বলো না, বাবার ছেলে কি করে এফেক্টেড হবে, বাবার ছেলে তো বাবার থেকে ওয়াই পেয়েছে, ওয়াই এ তো প্রবলেম হবে না, কিন্তু নাতির কাছে গিয়ে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো? বাবা থেকে নাতিতে সোজা সমস্যা চলে যাচ্ছে, মাঝে লুকিয়ে লুকিয়ে রয়েছে কি মা, মানে বাবার মেয়ে মাঝে লুকিয়ে রয়েছে, বুঝতে পারলে তো? এটা কিন্তু এক্স লিঙ্কড রিসেসিভের একটা বিশাল বৈশিষ্ট্য, প্রচুর প্রশ্ন এখান থেকে আসে, যাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স হ্যাপেন্স মেইনলি ইন মেলস। এটা মূলত ছেলেদেরই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে, এই রোগটা হয়ে থাকে, বুঝতে পারলে তো? অ্যাফেক্টেড ফাদার ডাজ নট পাস টু সান, বাবারা কখনো ছেলেদের মধ্যে এটা দেবে না। কেন দেবে না একটু আগেই বুঝিয়ে দিলাম, বাবার নাতিকে দেবে, ছেলেকে দেবে না। জেনারেশন স্কিপ হয়, তুমি দেখো সব জেনারেশনে নেই, সেকেন্ড জেনারেশনের রোগটা কারোর মধ্যে নেই। আমরা অটোজোমাল রিসেসিভও দেখেছিলাম জেনারেশন স্কিপ হয়, যে কোনো রিসেসিভ প্রবলেমে কিন্তু জেনারেশন স্কিপ হয়, কিন্তু ডমিনেন্টে হয় না। আরেকটা কি দেখছো, অ্যাফেক্টেড চাইল্ডের ফাদার অথবা মাদার অ্যাফেক্টেড নাও হতে পারে। এই যে এই বাচ্চাটা অ্যাফেক্টেড, কই ওর বাবা মা তো কেউ অ্যাফেক্টেড ছিল না, মা কেরিয়ার ছিল বাট অ্যাফেক্টেড ছিল না, মানে মার রোগটা ছিল না। তাহলে যে বাচ্চার প্রবলেম হবে তার বাবা বা মার রোগ নাও থাকতে পারে। এক্স্যাক্টলি এই দুটো জিনিস আমরা অটোজোমাল রিসেসিভেও পেয়েছিলাম। তাহলে শোনো, যখনই
ডমিনেন্ট বা প্রকট দেখবে, সেটা অটোজোমালি হোক বা এক্স লিঙ্কডই হোক, যাই হোক না কেন, যখন ডমিনেন্ট বা প্রকট দেখবে, জেনারেশন স্কিপ প্রথম কথা হবে না, প্রত্যেক জেনারেশনে প্রবলেম থাকবে। আর সেকেন্ড হচ্ছে যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা অথবা মা কেউ না কেউ অ্যাফেক্টেড থাকবেই থাকবে, যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা বা মা কেউ না কেউ অ্যাফেক্টেড থাকবেই থাকবে। এটা হচ্ছে ডমিনেন্ট বা প্রকটের বৈশিষ্ট্য, সেটা অটোজোমালি হোক সেটা এক্স লিঙ্কডই হোক। আর যদি রিসেসিভ বা প্রচ্ছন্ন হয়, সেটা অটোজোমালি হোক বা এক্স লিঙ্কডই হোক, যাই হোক না কেন, যদি রিসেসিভ বা প্রচ্ছন্ন হয় প্রত্যেক লিঙ্কে প্রত্যেক জেনারেশনে প্রবলেম হবে না, জেনারেশন স্কিপ হতেই পারে, এবং যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা বা মাকে অ্যাফেক্টেড না হলেও হতে পারে, অসুবিধা নেই। বোঝা গেল? ওকে, লাস্ট হচ্ছে ওয়াই লিঙ্কড রিসেসিভ, যেটা শুধুমাত্র মেলদের হয়। ওয়াই লিঙ্কড নাম থেকেই বুঝতে পারছো, ওয়াই ক্রোমোজোমের প্রবলেম, তো ওয়াই তো আর মেয়েদের থাকে না, এটা শুধু ছেলেদের হয়। অল সানস অফ অ্যাফেক্টেড ফাদার আর অ্যাফেক্টেড, একটা বাবা যার সমস্যা তার প্রত্যেকটা ছেলে এখানে অ্যাফেক্টেড হবে। দেখো, এটা একটা আমি ছবি তোমাদের জন্য এনেছি। তো এখানে তুমি দেখো, এই যে এখানে এটা মার সমস্যা নেই, বাবা, শুধুমাত্র বাবার প্রবলেম, কারণ এটা ওয়াই ক্রোমোজোমের সমস্যা। তাহলে এক্ষেত্রে ওয়াই প্রবলেমেটিক, তাহলে কি হবে? ওয়াই প্রবলেমেটিক যদি থাকে, এর প্রত্যেকটা ছেলে বাচ্চার প্রবলেম হবে, কারণ এটা দেখো এর কটা ছেলে হয়েছে, এটা একটা মেয়ে হয়েছে, 2 নম্বর ছেলে, 3 নম্বর ছেলে, 4 নম্বর ছেলে, তো 4টে বাচ্চার মধ্যে 3টে ছেলে, 3টে ছেলেই কিন্তু ওয়াই পাবে বাবার থেকে, তাই প্রত্যেকের ওয়াই এই প্রবলেম রয়েছে। আবার দেখো ওই 4 নম্বর ছেলের সাথে আরেকটা মেয়ের বিয়ে হয়েছে, তো এদের যে বাচ্চাগুলো তারাও কিন্তু ওয়াই পাবে বাবার থেকে, মানে বেসিক্যালি প্রত্যেকটা জেনারেশনে যতগুলো ওয়াই আসছে সবার প্রবলেম হবে। তুমি দেখো এই পুরো চারটায় কোনো কিন্তু গোল্লা মানে মাদের কারোর প্রবলেম নেই, কোনো মেয়েদের প্রবলেম নেই, এটা সবকটার কিন্তু ছেলেদের প্রবলেম, দেখতে পাচ্ছ তো? কারণ হচ্ছে এটা ওয়াই লিঙ্কের সমস্যা, ওয়াই ক্রোমোজোমের সমস্যা, তাই প্রত্যেকটা জেনারেশনে শুধুমাত্র ছেলেরা এখানে এফেক্টেড হয়। দিস ইজ ভেরি ইজি, এই পেডিগ্রি দেখলেই বোঝা যায় এটা ওয়াই লিঙ্ক, তাই না? কারণ শুধুমাত্র ছেলেরা এফেক্টেড রয়েছে, দেখলেই বোঝা যায়, এটা কোনো মেয়ের হবে না। এইবার যেটা তোমাদেরকে আমি কনফিউজ করে দেবো, যেটা তোমাদের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে তোমাকে পেডিগ্রি দেখে বলতে হবে এই পেডিগ্রি কাকে নির্দেশ করছে, এই পেডিগ্রিটা অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ নাকি এক্স লিঙ্ক ডমিনেন্ট রিসেসিভ। কয়েকটা পেডিগ্রি সলভ করাবো, এখানে তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে পেডিগ্রি কি করে সলভ করতে হয়। দেখো এতক্ষণ তো ইজি ছিল, আমি বুঝিয়ে দিচ্ছিলাম, এবার তোমাকে আমি বার করতে দিচ্ছি, তুমি বলো এটা কোন পেডিগ্রি। ওকে, শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা কি দেখবো, যখনই তোমাকে এরকম একটা পেডিগ্রি দেখতে দেবে, তুমি প্রথম যেটা করবে সেটা হচ্ছে তুমি প্রথম দেখবে জেনারেশন স্কিপ হচ্ছে কি হচ্ছে না, প্রত্যেকটা জেনারেশনে কি প্রবলেমটা আছে কি আছে না, এটা আমরা ফার্স্ট দেখবো। আমি ভালো কথা বলছি কিন্তু খাতায় লিখে নাও, যারা বাইরে থেকে দেখছো খাতায় লিখে নাও, বারবার বলছি, প্রথম দেখবে জেনারেশন স্কিপ হচ্ছে কি হচ্ছে না। তো এইখানে আমাদের এটা 1 নম্বর জেনারেশন, তাতে প্রবলেম রয়েছে। আচ্ছা, 2 নম্বর জেনারেশন, তাতেও প্রবলেম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর জেনারেশন, তাতেও প্রবলেম রয়েছে। তাহলে জেনারেশন স্কিপ হয়নি, মাথায় রাখো, জেনারেশন স্কিপ হয়নি। জেনারেশন স্কিপ না হলে কি হবে? এটা অফকোর্স ডমিনেন্ট, এটা অটোজোমাল না সেক্স লিঙ্কড আমরা জানি না, অটোজোমাল না এক্স লিঙ্কড আমরা জানি না, কিন্তু এটা ডমিনেন্ট, কারণ জেনারেশন স্কিপ হয়নি, প্রত্যেক জেনারেশনে প্রবলেম এসছে। সেকেন্ড, বাবা মার স্ট্যাটাস, বাবা মা অ্যাফেক্টেড নাকি অ্যাফেক্টেড নয়, প্রত্যেকটা বাচ্চার দেখো এই বাচ্চার প্রবলেম রয়েছে, এই মেয়ে বাচ্চার প্রবলেম রয়েছে, ওর মায়েরও প্রবলেম রয়েছে, ভালো কথা। এই ছেলের প্রবলেম রয়েছে, ওর মায়েরও প্রবলেম রয়েছে, ভালো কথা। এর প্রবলেম, এর প্রবলেম, এর প্রবলেম, এর বাবা মা সবার প্রবলেম, তার মানে এখানে আমরা দেখলাম প্রত্যেকটা বাচ্চা যাদের প্রবলেম রয়েছে তাদের বাবা অথবা মা প্রবলেমেটিক। যেই দুটো দিয়ে আমরা বুঝি যেটা ডমিনেন্ট, বারবার বলছি ডমিনেন্ট বোঝার প্রথম কারণ হচ্ছে বাবা মাও এফেক্টেড কিনা, অবশ্যই যদি বাবা মাও এফেক্টেড হয় এবং জেনারেশন স্কিপ না হয় তাহলে এরা ডমিনেন্ট, তাহলে এটুকু বুঝে গেছি এরা ডমিনেন্ট। এইবার তাহলে রিসেসিভ গুলো বাদ, এবার এটা অটোজোমাল ডমিনেন্ট নাকি এক্স লিঙ্কড ডমিনেন্ট, কি করে বুঝবো অটোজোমাল ডমিনেন্ট নাকি এক্স লিঙ্কড ডমিনেন্ট? ওকে দেখো, এবার দেখো যদি এক্স লিঙ্কড ডমিনেন্ট হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে যারা ছেলে রয়েছে, একজন ছেলে যে অ্যাফেক্টেড তার প্রত্যেকটা মেয়ে বাচ্চা অ্যাফেক্টেড হবে, বলেছিলাম না? ছেলে যদি অ্যাফেক্টেড হয়, বাবা যদি অ্যাফেক্টেড হয়, তাহলে অল ডটার্স, তাহলে সব মেয়ে অ্যাফেক্টেড হবে যদি এক্স লিঙ্কড হতে হয়, ঠিক আছে?
তো চলো আমরা দেখি এখানে বাবাকে, এই যে বাবা, বাবা পেয়েছি, এই বাবার এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে, সব মেয়ে কি এফেক্টেড? না না না, এই মেয়েটা এফেক্টেড নেই, এই মেয়েটা এফেক্টেড নেই। এক্স লিঙ্কড ডমিনেন্ট যদি হতে হতো, কি বলেছিলাম, বাবা এফেক্টেড থাকলে, এটা চেক করবে, বাবা এফেক্টেড থাকলে সমস্ত মেয়েরা এফেক্টেড হবে, এখানে কিন্তু সেটা নেই, এই একটা মেয়ে তো এফেক্টেড নেই, তাহলে এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট হবে না। পড়ে থাকলো কি? অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল ডমিনেন্ট। তাহলে আমরা খুব সহজেই এটা বার করতে পারলাম কি না? প্রথমে দেখে নেবে যে পেডিগ্রিটা ডমিনেন্ট না রিসেসিভ। যখন ডমিনেন্ট পেলে তখন ফার্স্ট দেখবে যে ডমিনেন্ট, তো ওকে। এবার এক্স লিঙ্কড হলে যে বাবা অ্যাফেক্টেড তার সবকটা বাচ্চা অ্যাফেক্টেড কিনা, যদি সবকটা মানে সবকটা মেয়ে বাচ্চা অ্যাফেক্টেড কিনা, যদি সবকটা মেয়ে বাচ্চা অ্যাফেক্টেড না থাকে তাহলে ওটা এক্স লিঙ্কড ডমিনেন্ট না, তাহলে এটা অটোজোমাল ডমিনেন্ট। ফাইন, চলে যাবো নেক্সট। নেক্সট দেখো তো এটা কি? আচ্ছা, এটা প্রথমে আবার কি বলেছি, জেনারেশন স্কিপ হচ্ছে কি হচ্ছে না। দেখো জেনারেশন স্কিপ হয়েছে, 1 নম্বর জেনারেশনে কেউ অ্যাফেক্টেড নয়, জেনারেশন স্কিপ হয়েছে, ওকে। আরেকটা কি বলেছি, যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা এবং মা অ্যাফেক্টেড কি অ্যাফেক্টেড না, এই বাচ্চা অ্যাফেক্টেড, এই বাচ্চা অ্যাফেক্টেড, ওদের বাবা মাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো অ্যাফেক্টেড নয়, তাহলে এটা ডমিনেন্ট হবে না, রিসেসিভ, রিসেসিভ হবে। কেন রিসেসিভ? কারণ প্রত্যেক জেনারেশনে হচ্ছে না, আর যে বাচ্চাগুলো অ্যাফেক্টেড তাদের বাবা মা এখানে অ্যাফেক্টেড নয়, তাহলে এটা অফকোর্স রিসেসিভ। এবার রিসেসিভ তো বুঝলে, এবার অটোজোমাল রিসেসিভ নাকি এক্স লিঙ্কড রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ নাকি এক্স লিঙ্কড রিসেসিভ। ওকে, তো আমি কি বলেছি, যদি তোমাকে এক্স লিঙ্কড রিসেসিভ হতে হয় তার সব থেকে আগে হতে হবে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, বাবা তার থেকে মেয়ে ক্যারিয়ার, নাতি, বাবা নাতি অ্যাফেক্টেড, এরকম কিছু এখানে দেখতে পাচ্ছ? এ হচ্ছে বাবা, এর কোনো চার্টই দেয়নি নাতি, এ আরেকটা বাবা, এর কোনো সমস্যা নেই, তো বেসিক্যালি এটা হবে না। তুমি এখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাচ্ছ কি? ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাচ্ছ যে বাবা তার থেকে নাতি? নো, তাহলে এটা এক্স লিঙ্কড হবে না, এটা অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ কি করে বুঝলে? যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স আমরা দেখতে পেলাম না, বাবা আর নাতি এফেক্টেড আমরা দেখতে পেলাম না, তাহলে এটা অটোজোমাল হবে, এক্স লিঙ্কড হবে না, এক্স লিঙ্কড না হলে অটোজোমালই হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এটা কি হবে দেখো তো। প্রথম, প্রত্যেক জেনারেশনে কি প্রবলেম রয়েছে? না, সেকেন্ড জেনারেশনে আমরা দেখছি কোনো প্রবলেম নেই, স্কিপ করে গেছে, সেকেন্ড জেনারেশন স্কিপ করে গেছে। আচ্ছা, প্রত্যেকটা বাচ্চা যে অ্যাফেক্টেড তার বাবা অথবা মা কাউকে অ্যাফেক্টেড কি হয়েছে কি হয়নি? এ অ্যাফেক্টেড, এই বাচ্চাটার প্রবলেম রয়েছে, এর মারও সমস্যা নেই, বাবারও সমস্যা নেই, তাহলে এটা ডমিনেন্ট হবে না, এটা রিসেসিভ, রিসেসিভ হবে, কারণ বাচ্চার অ্যাফেক্টেড বাচ্চার বাবা মা প্রবলেম নেই এবং প্রত্যেক জেনারেশনে ঘটেনি, তাহলে এটা রিসেসিভ। এবার বলো এক্স লিঙ্কড না অটোজোমাল? এক্ষুনি শিখালাম, এক্স লিঙ্কড হলে কি হবে? ক্রিস ক্রস ইনহেরিটেন্স, বাবা নাতি, এখানে বাবা নাতির কোথাও কোনো গল্প তুমি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না, এই একটাই ছেলে অ্যাফেক্টেড রয়েছে, বাবা নাতির কোনো গল্প নেই, তাহলে এক্স লিঙ্কড হবে না, তাহলে কি হবে? অটোজোমাল রিসেসিভ। কতক্ষণ লাগছে সলভ করতে বলো? মাত্র কতক্ষণ লাগছে সলভ করতে তুমি আমাকে বলো, এইটুকু টাইমের মধ্যে তুমি সলভ করো, চটপট সলভ হয়ে যাচ্ছে, জাস্ট এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। নেক্সটটায় চলে যাবো, দেখো। ওকে, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি ফার্স্ট আমাকে বলো জেনারেশন স্কিপ হয়েছে কি হয়নি, জেনারেশন স্কিপ হয়েছে কি হয়নি? এই জেনারেশনে প্রবলেম রয়েছে, এই জেনারেশনে প্রবলেম রয়েছে, এই জেনারেশনে প্রবলেম রয়েছে, এই জেনারেশনে প্রবলেম রয়েছে, সবকটা জেনারেশনে প্রবলেম রয়েছে, জেনারেশন স্কিপ হয়নি। যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা মা কি অ্যাফেক্টেড? এ অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এর বাবা অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এদের মা অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এ অ্যাফেক্টেড, এদের মা অ্যাফেক্টেড, তার মানে প্রত্যেকটা জেনারেশন স্কিপ, কোনো জেনারেশনে স্কিপ হয়নি, আর বাচ্চা যারা রয়েছে তাদের বাবা অথবা মা কেউ না কেউ অ্যাফেক্টেড রয়েছে, অসুস্থ বাচ্চার বাবা অথবা মা কেউ না কেউ অ্যাফেক্টেড রয়েছে, তাহলে কি হবে? ডমিনেন্ট, 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 রিসেসিভ তো হবে না। এবার অটোজোমাল না এক্স লিঙ্কড? অটোজোমালে কি বলেছি? অটোজোমাল ডমিনেন্ট হলে কি বলেছি? অটোজোমাল ডমিনেন্ট হলে বলেছি যে বাচ্চার প্রবলেম রয়েছে, মানে যে ধরো বাবার প্রবলেম রয়েছে, বাবার প্রত্যেকটা মেয়ে বাচ্চার সমস্যা হবে, বাবার প্রত্যেকটা মেয়ে বাচ্চার সমস্যা হবে। দেখো এখানে হয়েছে, এই যে বাবা, এই যে বাবা, এর এটা একটা মেয়ে,
এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে, তিনটে মেয়েরই প্রবলেম আছে, তিনটে মেয়েরই প্রবলেম রয়েছে, তাহলে সেটা এক্স লিঙ্কড। এটা দিয়ে আমরা বুঝবো এক্স লিঙ্কড হলে যে বাবার সমস্যা যদি থাকে তিনটে মেয়েরই প্রবলেম হবে, অটোজোমাল হয় না সেটা, তিনটে মেয়েরই প্রবলেম হবে, তাহলে এক্স লিঙ্ক, তাহলে এক্স লিঙ্ক ডমিনেন্ট হয়ে গেল। নেক্সট করব আমরা এই চার্ট। আবার কি দেখবো, প্রথমে বলো এটা জেনারেশন স্কিপ হয়েছে, হ্যাঁ জেনারেশন স্কিপ হয়েছে, এই জেনারেশনে কারোর প্রবলেম নেই, কারোর প্রবলেম নেই, ওকে। যে অ্যাফেক্টেড চাইল্ড, এটা অ্যাফেক্টেড বাচ্চা, ওর বাবা অথবা মার কারোর প্রবলেম আছে না, নেই, এর বাবা অথবা মার কারোর প্রবলেম নেই, তাহলে অফকোর্স রিসেসিভ ইয়ার, রিসেসিভ। রিসেসিভ তো বুঝলাম, অটোজোমাল দেখবো না এক্স লিঙ্কড দেখবো? এক্স লিঙ্কড হলে কি হয়, বাবা নাতি ক্রিস ক্রস। দেখো এখানে বাবার প্রবলেম আছে, বাবার থেকে এইখানে এই যে মেয়ে এসেছে, আমরা জানি না এর প্রবলেম আছে কি নেই, কিন্তু এই মেয়ে যাকে বিয়ে করেছে তারপর এদের যে নাতি হয়েছে বাবার, তাতে কিন্তু প্রবলেম হয়েছে। কি সুন্দর ক্রিস ক্রস ইনহেরিটেন্স বোঝা যাচ্ছে, দেখো তার মানে বাবার থেকে এই মেয়েটা ক্যারিয়ার, এই মেয়েটা ক্যারিয়ার বা বাহক, বুঝলে? তাই তার বাচ্চাদের প্রবলেম হয়েছে, মানে এটা বাবা আর নাতি, বাবার নাতিদের প্রবলেম হয়েছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। বুঝা গেল? তাহলে এটা কি হবে, তাহলে এটা অফকোর্স এক্স লিঙ্কড রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ। তাহলে কতক্ষণ তোমার সলভ করতে লাগছে? জাস্ট 2 সেকেন্ড লাগবে। তাহলে জাস্ট 4টে পয়েন্ট খাতায় লিখে রাখো, জাস্ট 4টে পয়েন্ট খাতায় লেখো যে একটা পেডিগ্রি যখন অ্যানালাইজ করবে প্রথমেই দেখবে জেনারেশন স্কিপ হলো কি হলো না, প্রত্যেক জেনারেশনে কি সমস্যাটা হচ্ছে সেটা প্রথম দেখবে। সেকেন্ড দেখবে হচ্ছে বাবা, যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা অথবা মাও অ্যাফেক্টেড কিনা, ঠিক আছে? যদি প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জেনারেশনেই রোগটা রয়েছে, প্রত্যেকটা জেনারেশনে রোগটা রয়েছে এবং যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা অথবা মাও অ্যাফেক্টেড রয়েছে, সেরকম যদি হয় তাহলে ডমিনেন্ট। আর যদি আমরা দেখি যে না প্রত্যেক জেনারেশনে তো রোগটা নেই এবং যে বাচ্চা অ্যাফেক্টেড তার বাবা অথবা মাও অ্যাফেক্টেড নয়, তাহলে ওটা রিসেসিভ। এটা আমরা প্রথম বুঝবো। এবার যদি ডমিনেন্ট হয়, এক্স লিঙ্কড ডমিনেন্ট নাকি অটোজোমাল ডমিনেন্ট। যদি দেখো যে বাবা অ্যাফেক্টেড তার সবকটা মেয়ে বাচ্চা অ্যাফেক্টেড হয়েছে, প্রত্যেকটা, তার প্রত্যেকটা মেয়ে বাচ্চা অ্যাফেক্টেড, এরম যদি দেখো তাহলে ওটা এক্স লিঙ্কড ডমিনেন্ট। আর যদি এরম কিছু না প্রমাণ পাও চার্টে, তাহলে এটা অটোজোমাল ডমিনেন্ট। আচ্ছা, এবার রিসেসিভে যাই। রিসেসিভের ক্ষেত্রে দেখবে বাবা আর নাতি, মানে দাদু আর নাতি, দাদু আর নাতি অ্যাফেক্টেড, ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাচ্ছ, তাহলে সেটা এক্স লিঙ্কড রিসেসিভ। আর যদি দেখো না এরকম কোনো দেখতে পাচ্ছি না, ক্রিস ক্রস ইনহেরিটেন্স এর ব্যাপার নেই, তাহলে সেটা অটোজোমাল রিসেসিভ। ব্যাস। দেখো এরপরেও অনেক এর কিন্তু অনেক ব্যতিক্রম হয়, যা বললাম এক্স্যাক্ট জেনেটিক্স এত সোজা না, কিন্তু তোমাদের লেভেলে এইটাই এনাফ, তোমাদের লেভেলে আর দরকার নেই। তোমরা যখন বড় হয়ে যখন ডাক্তারি পড়তে ঢুকবে বা অন্য কোনো বিষয় নিয়ে অনার্স করবে বা মোটমাট হচ্ছে আরো বেশি পড়াশোনা করতে যাবে, যখন জেনেটিক্স নিয়ে পড়বে, তখন এর অনেক কিছু আরো তুমি এক্সেপশনস দেখবে। এখন দরকার নেই, এখন যেটুকু বললাম এটুকু দিয়েই তোমাদের লেভেলের পেডিগ্রি গুলো সলভ হয়ে যাচ্ছে। আমি এই কারণে বলছি, কারণ অনেকে একটা হয়তো এক্সাম্পল এনে তুমি বার করলে, ম্যাম দেখুন এটা এটা মিললো না, কারণ সেই এক্সাম্পলগুলো তোমাদের আসবে না, তোমাদের জন্য এটুকুই এনাফ, ঠিক আছে? ওকে, তো এই হলো গিয়ে পুরো পেডিগ্রি ক্লাস। যদি পুরোটা শুনে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতটা বুঝলে, কিরম লাগলো, আগে এভাবে বুঝেছো কিনা কখনো। আর তুমি যদি আমার পেড ব্যাচ এনরোল করতে চাও, করতে পারো, তোমাকে আমি আমার ব্যাচের ডিটেলস দিয়ে দিয়েছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে।
কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি, দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার, তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে, এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে, মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই, যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব,
পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে। এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না। শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়। সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে যাচ্ছি।